মক 1 থেকে কিন্তু এইবারে কিন্তু মাধ্যমিক 2027 কোশ্চেন আসবে। এটা 100 এর মধ্যে 200% সিওরিটি দিয়ে আমি বলছি, এবং অ্যানসার হবে চুটকিতে। কোনো ধরনের চিন্তা ভাবনার কিছু নেই, শুধু দেখবো আর উত্তর করবো। কনসেপ্টগুলো একবার দেখার পর তোমরা চাইলেও কোনোদিন ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12 টপার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। 2027 মাধ্যমিকে পুরো কাঁপিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু বংশগতির প্রত্যেকটা পার্ট কিন্তু ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট খুব ডিটেলে খুব ভালো করে কিন্তু পুরো পড়ে ফেলেছি, পুরো পোস্টমর্টম করে পড়ে ফেলেছি। এবং বংশগতির যে সুপার মক 1টা ছিল সেটা পুরো কিন্তু ইউটিউবে কাঁপিয়ে বেড়াচ্ছে, কারণ সেই কোশ্চেনটা থেকে, সেই সুপার মক 1 থেকে কিন্তু এইবারে কিন্তু মাধ্যমিক 2027 কোশ্চেন আসবে। এটা 100 এর মধ্যে 200% সিওরিটি দিয়ে আমি বলছি। এবং মাধ্যমিকে যারা লাইফ সায়েন্সে 100 পেতে চাও, শুধুমাত্র আমার দিকে তাকিয়ে চুপচাপ চোখ কান বন্ধ করে আমি যতটুকু বলছি ততটুকু শুধু করে যাও। মাধ্যমিক পরীক্ষার হল থেকে তোমরা পুরো কাঁপিয়ে বেরোবে। তোমরা তখন বলবে যে আমরা বায়োটপার্স ল্যাব থেকে সৌম্যদার কাছ থেকে এমন ভাবে পড়েছিলাম যে কোনো কনসেপ্ট আমাদের অধরা ছিল না, কোনো কনসেপ্ট আমাদের আনটাচ ছিল না, সব কনসেপ্ট আমরা জানতাম, সব ধরনের ওয়ার্ডের সঙ্গে আমাদের পরিচিতি ছিল, এবং পুরো আমরা কাঁপিয়ে দিয়ে এসেছি। মাধ্যমিক 2027 লাইফ সায়েন্সে 100 পাওয়ার জন্য সবাই রেডি তো? সেই জন্য এবারে হবে আমাদের ভয় নয়, এবারে হবে আমাদের বাজিমাত। এবারে বাজিমাত করার জন্য তোমাদের যেটা সব থেকে ডিমান্ডিং যে টপিকটা ছিল সেটা হলো, দাদা বংশগতির সুপার মক 2টা কবে আসবে? বংশগতির সুপার মক 2 কিন্তু চলে এসেছে, এবং সেখানে আমি যে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু এইবারের সব থেকে মোস্ট ডিমান্ডিং টপিক এবং মোস্ট হট টপিক, কারণ এই সমস্ত টপিক গুলো থেকে কোশ্চেন আসবে। সেই জন্য চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, এবং ভিডিওটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোশ্চেন গুলো করাবো সেই কোশ্চেন গুলো তোমরা যদি একবার করে নাও, তোমাদের সারা জীবনের জন্য বংশগতির দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা, বেদনা সব শেষ হয়ে যাবে, পুরো খতম হয়ে যাবে, নির্মূলে উৎপাটন করে দেবো আমরা। তো চলো আজকে সুপার মক 2টা একদম ধোঁয়াধার ভাবে শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনটায় বলা হয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন বংশগত রোগ হলো। এখানে আমাদের বলতে হবে যে অটোজোমের মাধ্যমে বাহিত হচ্ছে এরকম একটা প্রচ্ছন্ন বংশগত রোগ। তাহলে অটোজোমের মাধ্যমে কে বাহিত হচ্ছে? হিমোফিলিয়া? না দাদা, হিমোফিলিয়া তো হলো একটা সেক্স ক্রোমোজোম বাহিত, বা আমরা বলতে পারি যে এক্স ক্রোমোজোম রয়েছে, সেই এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন পরিব্যাপ্ত জিন ঘটিত একটা রোগ। ঠিক একইভাবে যে বর্ণান্ধতা যে রোগটা, সেটাও তো হলো এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন পরিব্যাপ্ত একটা জিন ঘটিত রোগ। তাহলে এখানে স্কারভি কি হবে? স্কারভিও হবে না। এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে থ্যালাসেমিয়া। কেন? কারণ আমরা থ্যালাসেমিয়ার মধ্যে পড়েছিলাম, যারা দেখোনি থ্যালাসেমিয়ার পার্ট 4 ভিডিওটা কিন্তু চলে এসেছে, এবং সেখানে ডিটেলে থ্যালাসেমিয়ার প্রত্যেকটা কনসেপ্ট আমি বুঝিয়ে রেখেছি, যে কনসেপ্টগুলো একবার দেখার পর তোমরা চাইলেও কোনোদিন ভুলতে পারবে না। তারপরের কোশ্চেনে চলে আসো। থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ হলো, থ্যালাসেমিয়ার মধ্যে আমরা কি বলেছিলাম যে সেখানে রক্তটা ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না, বা হিমোগ্লোবিনটা ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না। এবারে যদি হিমোগ্লোবিন ঠিকঠাক মতো তৈরি না হয়, তাহলে আমাদের দেহের ভেতরে রক্ত শূন্যতা দেখা যাবে, যেটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? অ্যানিমিয়া। তারপরের কোশ্চেন, থ্যালাসেমিয়া মেজর রোগটির অপর নাম। থ্যালাসেমিয়া যে মেজর রোগ বলেছিলাম, থ্যালাসেমিয়া দুই ধরনের হয়। থ্যালাসেমিয়া একটা হয় মেজর, একটা হয় মাইনর। এখানে বলেছে থ্যালাসেমিয়া মেজর রোগটির নাম কি? থ্যালাসেমিয়ার মেজর রোগটির নাম হলো মেডিটেরিয়ান অ্যানিমিয়া। আমি কিন্তু এইটাও আলোচনা করে দিয়েছিলাম যে থ্যালাসেমিয়া কথাটা এসছে কিন্তু থ্যালাসা থেকে, বা যেটার মানে হলো ভূমধ্য সাগর, এবং ভূমধ্য সাগরকে আমরা ইংলিশে বলে থাকি মেডিটেরিয়ান সি। সেই জন্য মেডিটেরিয়ান সি নিকটবর্তী অঞ্চলে যেহেতু এই রোগটা বেশি দেখা যায়, সেই জন্যই আমরা এটাকে বলে থাকি মেডিটেরিয়ান অ্যানিমিয়া। থ্যালাসেমিয়া মাইনর আর এক যে নামে পরিচিত, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি কুলির অ্যানিমিয়া। থমাস বেন্টন কুলি প্রথম কিন্তু এই অ্যানিমিয়াটা যেহেতু লক্ষ্য করেছিলেন, সেই জন্য ওনার নাম অনুসারে এই কুলির থ্যালাসেমিয়া বা কুলির অ্যানিমিয়া আমরা কিন্তু নামটা দিয়েছি। তোমরা নামটা মনে রাখবে যে থ্যালাসেমিয়া মাইনর প্রথম কে লক্ষ্য করেছিলেন? সেটা হলেন থমাস বেন্টন কুলি, প্রথম কিন্তু এই রোগের আবিষ্কর্তা বা লক্ষ্য করেছিলেন আমরা বলতে পারি। তারপরে চলে আসো, থ্যালাসেমিয়া রোগটি যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় সেটা কি? বারবার বলেছিলাম থ্যালাসেমিয়া মানে হলো গ্লোবিন জিন
ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না, তার মানে গ্লোবিন জিন যদি ঠিকঠাক মতো তৈরি না হয় তাহলে কোন প্রোটিনের অভাব দেখা যাবে? গ্লোবিন প্রোটিনের অভাব দেখা যাবে। তারপরের কোশ্চেন চলে আসো, মানুষের যে ক্রোমোজোমে আলফা গ্লোবিন জিন থাকে আমরা কিন্তু পুরো ইচ অ্যান্ড এভরি টপিক পুরো ইন ডিটেলে শেষ করেছিলাম। এখানে আমরা পড়েছিলাম যে কোন ক্রোমোজোমের ভেতরে কত নাম্বার কোথায় এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তাহলে এটা কি হবে? আলফা বলেছে, যেহেতু আলফা কথাটা ইউজ আছে আলফা গ্লোবিন জিন, তার মানে এটা হয়ে যাবে 16 নাম্বার ক্রোমোজোমের ভেতরে আমরা এই ত্রুটিটা দেখতে পাচ্ছি। তারপরে কোশ্চেনে চলে আসো, মানুষের যে ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন দেখা যায়, দুটো জিনেরই অবস্থান আমাদের মনে রাখতে হবে কোন ক্রোমোজোমে থাকে। আলফা গ্লোবিন হলো 16 নাম্বার ক্রোমোজোমে, তাহলে বিটা গ্লোবিন জিন কত নাম্বার ক্রোমোজোমে হবে? বিটা গ্লোবিন জিন হবে 11 নাম্বার ক্রোমোজোমে। এই দেখো আবার চলে এসেছে, কুলির অ্যানিমিয়া কাকে বলা হয়? কুলির অ্যানিমিয়া কাকে বলা হচ্ছে? কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর কে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে আসো, পিতা এবং মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? তোমাদের সবার ইচ্ছা ছিল যে দাদা বেশি বেশি করে ক্রস করাও, বেশি বেশি করে ক্রস করাও, যে ক্রসগুলো এবারে আসবে সেই ক্রসগুলো করাও। সেই ক্রসগুলোই কিন্তু আমি এবারে করাচ্ছি, সেগুলো ভালো করে লক্ষ্য করবে যে কিভাবে আমাদের এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্রোচটা করতে হবে। এবার এখানে বলেছে পিতা এবং মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক, মানে আমি ধরবো ক্যাপিটাল এ স্মল এ এবং ক্যাপিটাল এ স্মল এ। ইনি হলেন পিতা, ইনি হলেন মাতা। এখান থেকে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে, এখান থেকেও দুই ধরনেরই গ্যামেট উৎপন্ন হচ্ছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল। এবারে এদের মধ্যে যদি আমি মিলন করাই এই গ্যামেট গুলোর ভেতরে, তাহলে আমি প্রবাবলি কি কি পাচ্ছি? ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, স্মল এ স্মল এ, এই কটা পাচ্ছি আমরা, এই চারটে সন্তান পেয়েছি। এবার এখানে কোশ্চেনটা করে দেখো, ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? মানে থ্যালাসেমিয়ায় কোনো বাহক টাহক বা মাইনর বলেনি, সম্পূর্ণ থ্যালাসেমিয়ার কথা জিজ্ঞেস করেছে। তার মানে স্মল এ যেটা আছে তারাই কিন্তু হলো সম্পূর্ণ থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগী। তাহলে এখানে চারটে বক্সের মধ্যে একটা বক্স আছে, তার মানে 25%, এই যে 25%। এবং যারা যারা এই ক্রস গুলোকে খুব ভালো করে আরো জানতে চাও তারা কিন্তু থ্যালাসেমিয়ার যে পার্ট 4 ভিডিওটা আছে বংশগতি, সেটা অবশ্যই করে দেখবে, কারণ সেই ভিডিওর মধ্যে আমি ইন ডিটেল সবকিছু বলে রেখেছি, যেটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরে চলে আসো, কোন রোগটি অটোসোমাল জিন দ্বারা সৃষ্ট নয়? মানে এক্স ক্রোমোজোম সংযোজিত রোগ, সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। সিকল সেল অ্যানিমিয়া না, হিমোফিলিয়া একদম চুটকিতে অ্যান্সার হবে, চুটকিতে, কোনো ধরনের চিন্তা ভাবনার কিছু নেই, শুধু দেখবো আর উত্তর করব। এতটা সহজে আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলোকে, শুধু দেখবো আর অ্যান্সার করব আমরা। তারপরে চলে 11 নাম্বার প্রশ্ন, যে বংশগত রোগে রক্তক্ষরণ জনিত সমস্যা দেখা যায় সেটি হলো, রক্তক্ষরণ মানে হলো রক্তটা ঠিকঠাক মতো তঞ্চিত হচ্ছে না, রক্ত কেটে গেল মানে বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে। কোন রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রক্তক্ষরণ থামছে না? হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তারপরের কোশ্চেনে চলে আয়, মানব দেহে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি হলো এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রকট না, এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন একদম, এক্স ক্রোমোজোমে অবস্থিত, বারবার আমরা বলছি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন পরিব্যাক্ত জিন ঘটিত রোগ হিমোফিলিয়ার বর্ণান্ধতা, তাহলে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন রোগ এটা একটা। হিমোফিলিয়ার প্রধান সমস্যা কি? রং চিনতে না পারা? না দাদা, এটা তো বর্ণান্ধতার সমস্যা। দেহাভ্যন্তরে রক্তক্ষরণ, দেহাভ্যন্তরে রক্ত তঞ্চন এবং তীব্র জড় প্রদাহ, এটাও হবে না। এবং রক্ত তঞ্চনেরই তো সমস্যা দেখা যায়, তাহলে কি হবে? দেহাভ্যন্তরে রক্তক্ষরণ মানে ভেতরে ভেতরে কিন্তু অটোমেটিক্যালি রক্তক্ষরণ হচ্ছে, সেই জন্য আমাদের অস্থি সন্ধি ফুলে যায়, আমাদের ব্রেন হ্যামারেজ হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের হিমোফিলিয়া আক্রান্ত যারা রয়েছে তাদের মধ্যে আমরা সমস্যাগুলো দেখতে পাচ্ছি। এবং এই সমস্যাগুলো আমি কিন্তু আমার বংশগতির পার্ট 3 ভিডিওটার মধ্যে ইন ডিটেলে বলে রেখেছি, প্রত্যেকটা ধরে 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 হিমোফিলিয়ার 3টে কি কি লক্ষণ দেখতে পাচ্ছি, তীব্র, মৃদু এবং মধ্যম, সব বলা আছে। শুধু ভিডিওগুলো তোমরা দেখবে, এবং লোকেরা যেগুলো ইউটিউবে বা অন্যান্য অ্যাপে পেড ব্যাচে লঞ্চ করে, আমি সেগুলো পুরো ফ্রিতে ইউটিউবে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, পুরো ফ্রি, পুরো ফ্রি, কোনো ধরনের কিচ্ছু চার্জেস নেই। সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভালো করে দেখো ভিডিওগুলো পুরোটা, এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে।
তারপরে চলে আসো হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটি হলো, হিমোফিলিয়ার ক্ষেত্রে কোন প্লাজমা প্রোটিনটি আমরা দেখতে পাচ্ছি তৈরি হয় না? অ্যালবুমিন না, গ্লোবিউলিন, একদম গ্লোবিউলিন তৈরি হয়। তারপরে চলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হলো, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর মানে কি বলেছিলাম? হিমোফিলিয়া এর কথা মনে করবে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর মানে হলো হিমোফিলিয়া এ, এবং হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয়? ফ্যাক্টর 8। তাহলে এখানে ফ্যাক্টর 8 কোথায়? এই যে ফ্যাক্টর 8। তবে ভালো করে এই ফ্যাক্টর 7 আর 8 এর মধ্যে অধিক উত্তেজিত হয়ে কি করে, দাদা সব কোশ্চেন কমন, সব কোশ্চেন কমন দিয়ে 7টাকে টিক মেরে দিয়ে চলে আসবে, তা নয়। আমরা দেখব যে ভি এর পেছনে 3টে আই আছে কিনা, তারপরে আমরা টিক মারবো। অধিক উত্তেজনাও আমাদের কিন্তু দরকার নেই। তারপরে চলে আসো হিমোফিলিয়া এ ঘটে রক্ততঞ্চনের জন্য দায়ী যে ফ্যাক্টরটির অভাবে, সেই একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই নাক ধরা হবে, ফ্যাক্টর 8 এর অভাবে। তারপরে চলে আসো ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়, ক্লাসিক হিমোফিলিয়া আমরা কাকে বলি? আমরা পড়েছিলাম ক্লাসিক হিমোফিলিয়া কাকে বলা হচ্ছে? হিমোফিলিয়া এ কে বলা হচ্ছে। তারপরে চলে আসো রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 8 এর অপর নাম কি? এই দেখো এখানে ছোট ছোট নাম করে দিয়ে দেবে, এইচএফ, পিটিসি এরকম করে দিয়ে দেবে। এখানে আমরা কি বলবো? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা এইচএফ। রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া হয় সেটি হলো ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 উভয়ই। কেন? কারণ ফ্যাক্টর 8 এর অভাবে হিমোফিলিয়া এ হচ্ছে এবং ফ্যাক্টর 9 এর অভাবে হিমোফিলিয়া কি হচ্ছে? বি হচ্ছে। আবার একটা ক্রস, হিমোফিলিক পুরুষ এবং হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ। এখানে যখন আমাদের কোশ্চেনের মধ্যে ডাইরেক্ট শুধু স্বাভাবিক বলে দেবে, আমরা কোনো কিছু আলাদা করে আমাদের হাইপোথেটিক্যালি চিন্তা করার দরকার নেই। আমরা কিন্তু সেটাকে তখন নরমাল স্বাভাবিকই ধরবো, তার বাইরে আর কিছু ধরবো। তাহলে হিমোফিলিক পুরুষ, হিমোফিলিক পুরুষ মানে হলো XHY, তার সঙ্গে একটা মহিলার বিবাহ হয়েছে, তিনি হলেন একদম সম্পূর্ণ স্বাভাবিক, মানে XH+, এটাকে তোমরা ক্যাপিটাল এইচ ধরতে পারো। এবারে এখান থেকে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হলো, XH আর একটা Y, আর এখান থেকেও XH+ উৎপন্ন হলো। এবারে চলো চেকার বোর্ডে আমরা চলে আসি ঝট করে। XHY আর একটা হলো XH+, আর একটা হলো XH+। এবারে আমরা যদি দেখি তাহলে আমরা আগে প্রকটটাকে লিখবো। অনেকে কি করে? আগে প্রচ্ছন্নটাকে লিখে দেয়, তা না, আগে প্লাসটাকে লিখবো। হয়ে গেল। এবারে এখানে কি বলেছে? হিমোফিলিক সন্তানের শতকরা সম্ভাবনা হলো, হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে তো পাচ্ছি না। কেন? কারণ এখানে বলেছিল স্বাভাবিক মহিলা আর বলেছিল হিমোফিলিক পুরুষ। তার মানে এখানে যেহেতু বলে দিয়েছে স্বাভাবিক মহিলা, তাহলে আমরা একজনের ভেতরেও কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে 0%। কেন? কারণ তোমাদের মনে হতে পারে যে দাদা এদের তো মাথায় একটা করে রয়েছে, এদের কি বলেছিলাম? এদের আমরা বলেছিলাম বাহক। এরা কিন্তু স্বাভাবিকের মতোই দেখতে, কিন্তু এদের দেহের ভেতরে সামান্য ত্রুটি, অতিরিক্ত সামান্য ত্রুটি, যে ত্রুটিটা আমরা কিন্তু বুঝতে পারি না তেমন ভাবে, এবং তারা নিজেরাও বুঝতে পারে না। এইটা হলো ব্যাপার। সেই জন্য তাদেরকে আমরা হিমোফিলিয়ায় আক্রান্ত ধরবো না। তারপরের কোশ্চেনে চলে আসো। এবারে শুধু ক্রসের ছড়াছড়ি, এত ক্রস করব তোমাদের মাথায় জিনিসগুলো পুরো গেঁথে যাবে যে ক্রসটা কিভাবে হচ্ছে। হিমোফিলিয়ার বাহক মাতা, প্রথমেই আমরা লিখে ফেলি তাহলে হিমোফিলিয়ার বাহক মাতা XH+, XH, এবং স্বাভাবিক পিতা হয়ে গেল। কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? চলো দেখা যাক। XH+, আর এখানে হয়ে গেল XH, আর এখান থেকে কি বেরোচ্ছে? একটা বেরোলো Y আর আরেকটা বেরোলো XH+, দুটো করে গ্যামেট বেরোলো। এবারে চলে আসো চেকার বোর্ডের ঝক করে একটা ক্রসের মধ্যে। সেখানে আমরা ধরলাম উপরের দিকে পিতার গ্যামেটটা আর সাইডের দিকে ধরলাম মাতার গ্যামেটটা। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? XH+, XH+, এখানে আমরা দেখতে পাচ্ছি XH+Y, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? XH+, XH, আর আরেকটা এখানে দেখতে পাচ্ছি XHY।
এবারে কোশ্চেন ভালো করে পড়বে, বলেছে কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তার মানে এখানে একজন হিমোফিলিয়ায় কি আক্রান্ত হয়েছে? না তো, এরা তো বাহক, এরা তো হিমোফিলিয়া আক্রান্ত না, তার মানে আবার হয়ে যাবে 0%। আবার একটা কোশ্চেন ক্রসের উপরে, বারবার আমরা ক্রস করব এবং ক্রসগুলোকে পুরো আমরা গুলে খেয়ে ফেলবো। ক্রসের আর কোনো আমাদের কাছে ভয় ডর থাকবে না, ক্রস আমাদের দেখে ভয় পাবে উল্টে। একজন হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ, ঠিক আছে, হিমোফিলিয়ায় আক্রান্ত বলেছে, আমরা লিখে ফেলি হিমোফিলিয়া আক্রান্ত মাতা, এবং হিমোফিলিয়া না স্বাভাবিক পুরুষ বলেছে, তাহলে XH+Y। এবার এখান থেকে আমরা গ্যামেট তৈরি করলাম XH, একটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই ধরনের গ্যামেট বেরোবে দুটো থেকে, সেই জন্য এই হয়ে গেল। এরপরে আমরা ছোট্ট করে একটা চেকারবোর্ড সাইডে টেনে দেব, এরকম রাফ, যেহেতু আমাদের এগুলো বলেছে এমসিকিউর ভেতরে। তাহলে এখানে এবারে কি বলেছে, স্বাভাবিক পুরুষের বিবাহে হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হবে 50%, যেহেতু দুটো ঘর বেরিয়েছে, পুত্র তো বেরিয়েছে একটাই, এবার দুটো ঘর মানে হলো 50-50, দুটো সন্তান, এবার তার মধ্যে একজন আছে, তার মানে এখানে হয়ে যাবে পুত্র হবে 50%। তারপরে চলে আসো, হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষ এবং বাহক মহিলার সন্তানরা হবে, বলছি না বারবার এত ক্রস করব আমরা, মাথায় পুরো ঢুকে যাবে জিনিসগুলো। হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষ মানে XHY হয়ে গেল, আর বাহক মহিলা বলেছে মানে XH+XH, ঠিক আছে। এরপরে চলে আসো এখানে গ্যামেট উৎপাদন, XHY আমাদের বলেছিল হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষ, আর বলেছিল বাহক মাতা, তাহলে XH+ আর একটা হলো XH। এবারে আমরা ঝট করে এরকম একটা চেকার বোর্ড কেটে দেবো, এক জায়গায় লিখবো XHY। যখন টুকবে তখন কিন্তু ভালো করে মন দিয়ে দেখে টুকবে, অতিরিক্ত তাড়াহুড়ো করবে না ক্রসের ভেতরে, কারণ ক্রস গুলো হলো পুরো অঙ্কের মতো, যদি একটুও ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখানে ওই অঙ্কের স্টেপের মতো কিন্তু নাম্বার নেই, পুরো নাম্বারটাকেই কিন্তু আমাদের উড়িয়ে দেবে, ঠিক আছে। এই হলো ঘটনা। এবার এখানে বলেছে সন্তানরা হবে সকলেই হিমোফিলিক, 50% হিমোফিলিক, 33.3% হিমোফিলিক না 25%। প্রথমে এই 33.3% থেকে কেটে দেবো, কারণ এই ধরনের কোন ধরনের আমরা দেখতে পাবো। তাহলে এখানে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমরা কত দেখতে পাচ্ছি, 4টে সন্তান আছে, প্রত্যেকটার মাথায় 25%। তাহলে এখানে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার পার্সেন্টেজ আমরা কত দেখতে পাচ্ছি, মাত্র এই একজন মানে দুজন, একজন কন্যা একজন পুত্র, তাহলে 50%, 25 করে যদি আমরা ধরি তাহলে 50% হিমোফিলিক হয়ে গেল আমাদের এখানে। তারপরে আবার চলে যায় একটা প্রশ্ন, পিতা স্বাভাবিক মাতা বাহক, লিখে ফেলি আমরা, কার ক্ষেত্রে বলেছে, হিমোফিলিয়ার ক্ষেত্রে বলেছে, পিতা স্বাভাবিক মাতা হলো বাহক। এবারে পিতার থেকে দুই ধরনের গ্যামেট বের হচ্ছে, একটা হলো XH+Y আর একটা হলো এদিক থেকে XH+XH। এবারে চলো ঝট করে একটা চেকার বোর্ড আমরা কেটে নিই। এবারে চেকার বোর্ডের মধ্যে কি করতে হচ্ছে আমাদের, চেকার বোর্ডটা এইদিকে না, চেকার বোর্ডটা আমরা এইদিকে করি, তাহলে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে ব্যাপারটা, এইদিকে আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে এইদিকে যদি আমি চেকার বোর্ডটা কাটি তাহলে এবারে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। এবারে এখানে প্রথমে আমরা পিতাটাকে লিখে নিলাম XH+Y, এইদিকে আমরা লিখে নিচ্ছি XH+XH। এই হলো ঘটনা। এবার এখানে আমাদের মিলন করাতে হবে XH+XH+, এখানে আমাদের দিতে হবে XH+Y, কারণ এই দিক থেকে একটা আসছে আর এই দিক থেকে একটা গ্যামেট আসছে, তোমাদের শিখিয়েছিলাম বংশগতির ভেতরে, একদম প্রথম থেকে শিখিয়েছি ভালো করে হাতে ধরে পুরো একদম। ঠিক আছে, এই হলো ঘটনা। এবার এখানে কি বলেছে, হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 4টে বক্সের মধ্যে আমরা শুধুমাত্র কোথায় দেখতে পাচ্ছি, একমাত্র আমরা দেখতে পাচ্ছি এই বক্সটায়, এই যে বালকটা রয়েছে এই বালকের মধ্যে গন্ডগোল।
তাহলে চারটের মধ্যে 25%, তাহলে এখানে 25%টা হলো অ্যান্সার। তারপরে চলে আসো হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র। তোমাদের শিখিয়েছিলাম না যে এক্স আমরা এইভাবে লিখবো, ওয়াই আমরা এইভাবে লিখবো। এই জিনিসগুলো কিন্তু ইউটিউবের কোথাও তোমরা পাবে না। এই যে লেটেস্ট ইনোভেটিভ যে ক্রসগুলো মাধ্যমিকে যে অ্যাপ্লাই করা হচ্ছে, এই ক্রসগুলো কিন্তু শুধুমাত্র তোমরা আমার এই চ্যানেলের মধ্যে পাবে, কারণ আমি লেটেস্ট প্যাটার্ন ফলো করে তোমাদের ক্রস করাচ্ছি এবং লেটেস্ট মাধ্যমিকে এটা আগের বছর বা তার আগের বছরেরই কোশ্চেন, সেই জন্য এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন এসছে এবং এই প্যাটার্নে আমার কাছ থেকে যারা পড়েছে তারা আগে থেকে সব জানে। কেন? কারণ এগুলো কিন্তু আমি তাদের পুরো হাতে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে ঢুকে ঢুকে পোস্ট মর্টম করে আমি পড়িয়ে দিয়েছি, কোনো ভয় ডর তাদের লাগবে। এবারে দেখো চলে আস কোশ্চেনটার ভেতরে কি বলছে। হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র, খুব ভালো কথা। আর রয়েছে হলো স্বাভাবিক কন্যা। এমন পিতামাতার সম্ভাব্য জেনোটাইপ কি কি হতে পারে নিচের গুলো থেকে নির্ধারণ করো। মানে ঘুরিয়ে নাক ধরেছে, আমাদের ঘুরিয়ে নাক ধরাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে বলেছে হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র, হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র আমরা লিখলাম এবং আর কে রয়েছে, আর রয়েছে হলো স্বাভাবিক কন্যা। যেহেতু আমাদের স্বাভাবিক কন্যা বলে দিয়েছে, তার মানে এখানে আমাদের ধরতে হবে অ্যাজ এ এটাকে বাহক কন্যা। কেন? কারণ এই যে এক্স এইচ, এটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে ব্যাপারটা কিভাবে হচ্ছে। তাহলে দেখো এবারে পিতামাতার যে সম্ভাব্য জেনোটাইপ সেগুলো কি কি হতে পারে। প্রথমত হলো পিতার থেকে তো আসছে হলো একটা এক্স এইচ প্লাস ওয়াই, এই ওয়াইটা চলে এলো এই পুত্রের কাছে। আমি পুরো ভেঙে ইন ডিটেলে তোমাদের বলছি। এই হয়ে গেল ঘটনা। আবার বলেছে স্বাভাবিক কন্যাও রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু এই দিক থেকে গন্ডগোল হয়েছে, গেঁড়াকল একটা হয়েছে। তো গেঁড়াকল যখন হয়েছে তার মানে এটাকে আমরা ধরতে পারি মাতাটার ক্ষেত্রে একটা XH প্লাস আছে আর একটা XH আছে, তাই তো? তাহলে কন্যাটা এখানে হয়ে যাচ্ছে স্বাভাবিক। আগে থেকে তো আমরা ক্যালকুলেট করতে পারছি না যে স্বাভাবিক মানে কি শুধুই স্বাভাবিক নাকি বাহক। ঠিক আছে, কারণ এই স্বাভাবিক কন্যাকে অনেক জায়গায় অ্যাজ এ রিপ্রেজেন্ট করা হয় বাহকের মতো, সেই জন্য আমরা প্রথমে বাহকটাকে ধরে নিয়েছি। এবার যখন দেখছি যে পিতার গ্যামেট এবং মাতার গ্যামেট, তখনই আমরা বুঝতে পারছি যে তাহলে মাতাটা হলো সম্পূর্ণ স্বাভাবিক, সরি মাতাটা হলো বাহক। বাহকই লিখেছিলাম আমরা এখানে। কেন? কারণ মাতার দেহের ভেতরে, ভালো করে এবারে লক্ষ্য করো জিনিসটা, এবারে ভালো করে জিনিসটা লক্ষ্য করো। পিতার দেহের যে ওয়াই ক্রোমোজোমটা ছিল সেটা পুত্রের কাছে এসছে এবং মাতার দেহের ভেতরে এই যে XH গ্যামেটটা ছিল সেটাও কিন্তু তাহলে পুত্রের কাছে এসছে। তার ফলে পুত্রটা হয়ে গেছে হলো হিমোফিলিক একটা পুত্র এবং বলেছে স্বাভাবিক কন্যা। এখানে কিন্তু স্বাভাবিকটাকে অ্যাজ এ স্বাভাবিকই সম্পূর্ণ ধরেছে, সেই জন্য আমরা যদি স্বাভাবিক ধরে এগিয়ে যাই তাহলে পিতার দেহ থেকে আবার কি আসছে, আমরা পড়েছিলাম যে পিতার দেহ থেকে একটা গ্যামেট আসে মেয়েদের ক্ষেত্রে এবং মাতার দেহ থেকে একটা গ্যামেট আসে। তাহলে মাতার দেহের এই যে গ্যামেটটা এবং পিতার দেহের ভেতরের এই যে গ্যামেটটা, এরা দুজন মিলিত হয়ে তৈরি করছে হলো একটা স্বাভাবিক কন্যা। বোঝা গেল তাহলে ব্যাপারটা কিভাবে হচ্ছে? ব্যাপারটা হলো খানিকটা ঘুরিয়ে নাক ধরা। এইবারে আমাদের এই জিনিসটাকে, এই যে দুটো বেরোলো আমাদের, এই জিনিসটাকে আমাদের খুঁজতে হবে যে কোথায় দেওয়া রয়েছে। প্রথমে আমরা মিলিয়ে মিলিয়ে দেখতে শুরু করি। প্রথমেরটা কি হবে? প্রথমেরটা হবে না। কেন হবে না? তার কারণ হলো এখানে বলতে চেয়েছি যে XH প্লাস XH, আর এটার ক্ষেত্রে বলতে চেয়েছে কমা দিয়ে XHY। তাহলে পিতাটা কি আক্রান্ত? না। তাহলে আমরা এখানে শুধুমাত্র পিতা দিয়েও তো খুঁজতে পারি যে পিতাটা আগে সুস্থ কোথায় আছে। পিতা সুস্থ এখানে আছে সম্পূর্ণ, কারণ ক্যাপিটাল H আছে এবং এখানেও একটা ক্যাপিটাল H আছে। এই দুটোকে আমরা ধরবই না, A আর C কে আমরা ধরবই না। এরপরে এখানে লক্ষ্য করো মাতাটা কি ছিল? মাতাটা ছিল না বাহক। তাহলে মাতা যদি বাহক হয় তার মানে এখানে দুটো তো ক্যাপিটাল H হবে না বাবু। কেন? কারণ ক্যাপিটাল H মানে তো এরা সুস্থ হয়ে গেল, ব্যাপারটা সম্পূর্ণ, মাতাটা সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ মাতা তো সম্পূর্ণ না, এরা তো হলো বাহক মাতা। তাহলে এইটা হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হলো এইটা। বোঝা গেছে আশা করি।
যদি কারোর সমস্যা থাকে ভিডিওটাকে একটু পিছনে করে আরেকবার দেখবে, আমি আশা করছি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ক্রসগুলো কিন্তু দেবে এবং এই ক্রসগুলো হলো কিন্তু মোস্ট কি বলবো ঘুরিয়ে পেঁচানো ডিফিকাল্ট টাইপের ক্রস, যে ক্রসগুলো সাধারণত ছেলেমেয়েরা পারে না। কারণ তোমাকে ডাইরেক্টলি কিছু জিজ্ঞেস করছে তুমি বলতে পারছো, যখন ঘুরিয়ে তোমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করে নাক ধরছে তখন কি হচ্ছে, তোমাদেরও মাথা ঘুরিয়ে তোমরা পড়ে যাচ্ছে, পুরো জিভ বেরিয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। এবারে চলে আসো বর্ণান্ধ পিতার জেনোটাইপ। এবারে বর্ণান্ধ পিতা মানে হলো, বারবার বলেছিলাম পিতাদের ক্ষেত্রে দু ধরনের দেখতে পাচ্ছি, একটা নয় স্বাভাবিক, একটা বর্ণান্ধ। তাহলে বর্ণান্ধ মানে কি হয়ে যাবে, এক্স সি ওয়াই। এটা বলেছে এক্স সি প্লাস এক্স সি কাকে নির্দেশ করে, এটা হলো বাহক কন্যা কেইজি। স্বাভাবিক বাহক কন্যা তোমাদের বলেছিলাম না, স্বাভাবিক বাহক কন্যা, বাহক কন্যা স্বাভাবিকও হতে পারে। সেই জন্য যখন দেখবে যে শুধুমাত্র স্বাভাবিক বলা আছে তোমরা সেটাকে স্বাভাবিকই ধরবে, যখন দেখবে বাহক বলা আছে তখন সেটাকে বাহকই ধরবে। এর বাইরে গিয়ে তোমাদের এই মুহূর্তে চিন্তা ভাবনা করার কিন্তু কোনো দরকার নেই। তারপরে বলেছে আবার একটা ক্রস, কন্যা তখনই বর্ণান্ধ হতে পারে যখন, ধরো একটা কন্যা বর্ণান্ধ, একটা কন্যা বর্ণান্ধ। এবার কন্যা বর্ণান্ধ হওয়ার জন্য কেবল বাবা বর্ণান্ধ, শুধুমাত্র কি বাবাকেই বর্ণান্ধ হতে হবে তা তো না। পিতার দেহ থেকে তো একটা এক্স ক্রোমোজোম পুত্রী পেয়েছে, কন্যা পেয়েছে, এবং মাতার দেহ থেকেও একটা এক্স ক্রোমোজোম পুত্রী পেয়েছে, কন্যারা পেয়েছে। তাহলে মাতা যদি এখানে আমরা বাহকও বলি, মাতাকে যদি আমরা বাহকও বলি তাহলেও তো হবে যে মাতা বাহক আর বাবা বর্ণান্ধ। তোমাদের মনে হতে পারে যে দাদা তাহলে এটা কেন হচ্ছে না, এখানে মাতা তো বাহক আছে কিন্তু পিতা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। পিতা স্বাভাবিক হলে কোনোদিনই কিন্তু এটা সম্ভব হতো না। কন্যাটাকে বলেছে সম্পূর্ণ বর্ণান্ধ, মানে দুটো জিনই প্রচ্ছন্ন। সেই জন্য একটা এক্স সি কোত্থেকে এসছে, পিতার থেকে, আর আরেকটা এক্স সি যেটা আছে সেটা এসছে মাতার থেকে। সেই জন্য কন্যাটার ক্যারিওটাইপটা এই ধরনের হয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। তারপরে চলে আসো ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ। ক্রিস ক্রস আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অনেকে কি করে ঝট করে বর্ণান্ধতায় মেরে দেয়, বা চোখে পড়লো হিমোফিলিয়া ঝট করে মেরে দিল, দাদা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু ভালো হয়নি। বর্ণান্ধতা হিমোফিলিয়া দুটোর মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি, তাহলে বর্ণান্ধতা ও হিমোফিলিয়া উভয়ই হবে। এই কোশ্চেন গুলো আমাদের খুব মাথা ঠান্ডা করে মাথাটাকে কুল রেখে আমাদের কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার গুলো দিতে পারবো না, এতটাই এগুলো ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করে মাঝে মাঝে। তারপরে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটিকে প্রতিহত বা প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। গয়টার, ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া, যক্ষা। আমরা কি পড়েছিলাম, যে সমস্ত জিনগত রোগ আছে, জিনগত রোগ মানে হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো কিন্তু লেটেস্ট আমার যে পার্ট 4 এর ভিডিওটা সেটার মধ্যে কিন্তু ইন ডিটেল আমি সবকিছু বলেছি। সেই জন্য ভালো করে ভিডিওটা দেখবে, এবং সেখানে আমি জিনগত বা জেনেটিক যে কাউন্সিলিং তোমাদের পার্টটা রয়েছে সেটার যে যে লক্ষণ, সেটার কি কি গুরুত্ব, সেটা কাকে বলে, সব ইন ডিটেল বলা রয়েছে, যেগুলো তোমরা অন্যান্য জায়গায় পয়সা খরচা করে তোমরা অ্যাপের মধ্যে থেকে দেখছো। তারপরে চলে আসো শূন্যস্থান। থ্যালাসেমিয়া মানুষের একটি কি ধরনের রোগ, অটোজোম বাহিত রোগ বা অটোজোম ঘটিত রোগ। অটোজোম ঘটিত রোগ। তারপরে চলে আসো সেকেন্ড কোশ্চেন, ড্যাশ রোগে রক্তে O2 এর পরিবহন ক্ষমতা কমে যায়, কোনটা হবে, থ্যালাসেমিয়া। কেন, কারণ থ্যালাসেমিয়ার মধ্যে হিমোগ্লোবিনই তো তৈরি হচ্ছে না। এবার হিমোগ্লোবিন যদি তৈরি না হয় তাহলে রক্তের ভেতরে O2টাকে বহন করে কে নিয়ে যাবে, আমি না, হিমোগ্লোবিন। রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালনের ফলে লৌহ সঞ্চিত হয়ে যায়, যেটাকে আমরা কি করেছিলাম কালকে, আয়রন ওভারলোডিং, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি আয়রন ওভারলোডিং। তারপরে চলে আসো 4 নাম্বার, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তাহলে এখানে লিঙ্গ সংযোজিত বলেছি, বারবার মাথায় রাখবে, লিঙ্গ মানে হলো এখানে এক্স ক্রোমোজোম সংযোজিত জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে কি হবে, তোমরা হিমোফিলিয়াও লিখতে পারো, তোমরা বর্ণান্ধতাও লিখতে পারো, আমি হিমোফিলিয়া লিখলাম। তাই বলে মনে করো না যে দাদা হিমোফিলিয়া লিখেছে মানে হলো হিমোফিলিয়াটাই শুধু ঠিক হবে, এখানে কেউ যদি বর্ণান্ধতাও লেখে তারও 100 পুরো ঠিক।
তারপরে চলে আসো 5 নাম্বার কোশ্চেন। মানুষের ড্যাশ নাম্বার ক্রোমোজোমে গ্লোবিন জিনের সমস্যায় আলফা থ্যালাসেমিয়া হয়। কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছিলাম 16 নাম্বার ক্রোমোজোমের ভেতরে আমরা সেই ত্রুটিটা দেখতে পাচ্ছি। রক্ত মোক্ষণকারী রোগটি ড্যাশ নামে পরিচিত। রক্ত মোক্ষণ মানে হলো রক্ত কন্টিনিউয়াসলি স্বতঃস্ফূর্তভাবে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? বেরিয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু সেটাকে আর তঞ্চন করতে পারছি না। তাহলে রক্ত তঞ্চনে কোথায় সমস্যা দেখা যায়? হিমোফিলিয়া। ঠিক আছে, তারপরে চলে আসো ফ্যাক্টর 9 কম তৈরি হওয়ায় হিমোফিলিয়া বি বা কোন রোগে? ক্রিসমাস রোগে। ঠিক আছে, তারপরে চলে আসো 8এরটা। কন্যা হিমোফিলিয়ায় রোগাক্রান্ত হয় যখন কে হিমোফিলিক? পিতা সম্পূর্ণরূপে হিমোফিলিক হবে তখনই হবে, নাহলে কিন্তু হিমোফিলিয়ায় রোগাক্রান্ত হওয়া অতটা সস্তা নয় এবং তার সঙ্গে সঙ্গে মাতাকে বাহক হতে হবে। এবার এখানে তো বলেনি বাহকের ঘটনা, বলেছে কে সম্পূর্ণ হিমোফিলিক হবে। পিতাই সম্পূর্ণ হিমোফিলিক হতে পারে, কেন? কারণ মাতা সম্পূর্ণ হিমোফিলিক হওয়াটা খুব আবার রেয়ার কেস, সেই জন্য আমরা পিতাকে হিমোফিলিক। দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া মিউট্যান্ট বা পরিব্যাক্ত, পরিব্যাক্তটা কি আমরা মিউটেটেড বা মিউটেশন বলে থাকি, পরিব্যাক্ত জিন থাকলে সেই মহিলাকে কি বলা হবে? দুটোর মধ্যে একটাতে থাকছে মানে XX+ XH এর কথা বলা হচ্ছে এবং তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি বাহক মহিলা। তাহলে এখানে সেই মহিলা কি হবে? সেই মহিলা বাহক হবে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় কেবলমাত্র ড্যাশ অবস্থায় মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণগুলি প্রকাশ পায়। বারবার বলেছিলাম কোন প্রচ্ছন্ন যদি জিন থাকে তাহলে সেই প্রচ্ছন্ন জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পাবে, তাছাড়া প্রকাশ পাবে না। কারণ তারা অন্য জিনের সঙ্গে তখন প্রকাশ করতে পারে না। বর্ণান্ধতা বা হিমোফিলিয়া বেশি দেখা যায় কাদের ভেতরে? পুরুষদের ভেতরে। কেন? কারণ পুরুষেরা হলো, বারবার বলেছিলাম, হেমিজাইগাস। হেমি মানে কি? হেমি মানে হলো একটা মাত্র এক্স ক্রোমোজোম আছে এবং যেহেতু এই হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো হলো এক্স ক্রোমোজোম সংযোজিত রোগ, সেই জন্য এক্স ক্রোমোজোমের মাথাতে যদি একটা প্রচ্ছন্ন জিন থাকে তাহলে কিন্তু সেই পুরুষটা আক্রান্ত হয়ে যাবে। কেন? কারণ বাকি আরেকটা যে ক্রোমোজোম আছে সেটা হলো ওয়াই। ঠিক আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমরা তিনটে কেস দেখতে পাচ্ছি, একটা হলো স্বাভাবিক, একটা হলো বাহক, আর একটা হলো আক্রান্ত। এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। প্রোটানোপিয়া ড্যাশ বর্ণ চিনতে পারা যায় না, বর্ণান্ধতার প্রশ্ন। প্রোটানোপিয়া মানে কি? প্রোটানোপিয়া মানে হলো লাল বর্ণ চিনতে পারি না আমরা। ডিউটেরানোপিয়া মানে কি ছিল? সবুজ বর্ণ চিনতে পারি না। আর ট্রাইটানোপিয়া মানে কি ছিল? ট্রাইটানোপিয়া মানে ছিল হলো নীল বর্ণান্ধতা, বা যেটাকে আমরা সায়ানোপিয়াও কিন্তু বলে থাকি। তারপরের প্রশ্ন সেই একই রাখো, চলে এলো, ফট করে বললাম আর চলে এলো। সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? এক্ষুনি বললাম, ডিউটেরানোপিয়া। বানানগুলো কিন্তু খুব ভালো করে লিখবে, বানানে যদি সমস্যা হয় তাহলে কিন্তু কেটে দেবে, তখন কিন্তু আমি বাজাতে কি করে পারি বলো? বানান যদি ভুল লেখো, এত সহজ বানান, তাহলে কি করে হবে? ক্লাস 10 পড়ছো তোমরা। এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো ট্রাইটানোপিয়া। ঠিক আছে, মানুষের চোখের রং চিনবার জন্য দায়ী কোষ হলো কি কোষ? বলেছিলাম না কোন কোষ, নামটাই হলো কোন কোষ। আমি কোশ্চেন করছি না কিন্তু, হ্যাঁ, কোন কোষ, নামটাই কোন কোষ। মাতা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক হলে সকলে কে বর্ণান্ধ হয়? তাহলে চলো চলে আসি একটা ক্রসের ভেতরে। এখানে বলেছে মাতা বর্ণান্ধ আর বাবা স্বাভাবিক। তাহলে মাতা যদি বর্ণান্ধ হয় তার মানে হয়ে গেল XC আর বাবাকে কি বলেছিল? বাবাকে বলেছিল স্বাভাবিক। তাহলে XC+Y। তাহলে এখান থেকে একটা গ্যামেট আমি বার করলাম XC, আর এখান থেকে দুই ধরনের গ্যামেট বেরোলো, একটা হলো XC+ আর একটা হলো Y। এবারে ক্রসে চলে আসি, XC+Y আর একটা হলো XC। তাহলে এখানে সকল পুত্র বর্ণান্ধ হচ্ছে না?
এই যে আমরা দেখতে পাচ্ছি সকল পুত্র বর্ণান্ধ হয়ে গেছে, মাঝখান থেকে পুত্রগুলো শুধু ফেসে যাচ্ছে। তাহলে কে বর্ণান্ধ হচ্ছে? সকল পুত্র বর্ণান্ধ। আমাদের ঝট করে ক্রসটা করে কিন্তু সাইডে দেখে নিতে হবে, ক্রস না করে আমরা কিন্তু তুক্কা মারবো না কিচ্ছু। তারপরে চলে আসো সত্য মিথ্যা। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়, মিথ্যা, মহিলারা সর্বদা বাহক হয়। থ্যালাসেমিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত রোগ, মিথ্যা, অটোজোম বাহিত প্রচ্ছন্ন পরিব্যাপ্ত রোগ। হিমোফিলিয়া মানুষের অটোজোম বাহিত রোগ, মিথ্যা, লিঙ্গ সংযোজিত রোগ বা এক্স ক্রোমোজোম সংযোজিত রোগ। ফ্যাক্টর 9 নম্বর ফ্যাক্টরটি অভাবের জন্য ক্রিসমাস রোগের জন্য দায়ী, একদম সঠিক, এটাকে আমরা হিমোফিলিয়া বিও কিন্তু বলে থাকি। তারপরে চলে আসো, হিমোফিলিয়া রোগের জিনটি প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোম স্থিত, একদম ঠিক স্টেটমেন্ট এটা পুরোটাই। বারবার বলি আমরা যে হিমোফিলিয়া বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন পরিব্যাপ্ত জিন ঘটিত একটা রোগ। এবং আজকে লাস্ট স্লাইড, সেখানে কি বলা হচ্ছে? ফ্যাক্টর 8 এর উৎপাদন ব্যাহত হলে হিমোফিলিয়া এ রোগ হয়, একদম সত্য। লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যগুলির উত্তরাধিকার সূত্রে পুরুষেরা বাহক হতে পারে না, কোনোদিনই বাহক হতে পারে না। বারবার বলছি লিঙ্গ সংযোজিত বলে দিয়েছে, তার মানে এক্স ক্রোমোজোম, আর এক্স ক্রোমোজোমের মাধ্যমে কি বাহিত হচ্ছে? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই ধরনের রোগগুলো বাহিত হচ্ছে। এবারে এই রোগগুলোই পুরুষেরা কি কোনোদিন বাহক হয় বাবা? হয় না। এরা শুধুমাত্র আক্রান্ত হয়। মাতা হিমোফিলিয়ার বাহক হলে পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100%, আমাদের যাচাই করে দেখতে হবে। মাতা হিমোফিলিয়ার বাহক। এবারে পুত্র সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি 100% হবে? তাতে একদমই হবে না। কেন? কারণ একটা তো স্বাভাবিক জিন আছে, এটাকে আমরা এরপরে যাই ধরি না কেন, একটার জন্য তো বাহক তৈরি হবেই হবে। তাহলে এখানে হিমোফিলিয়া সম্পূর্ণ কিন্তু 100% হবে না, তাহলে এটাও হয়ে যাবে সম্পূর্ণ ফলস। মানুষের চোখের বর্ণ চিনতে সাহায্য করে রড কোষ, না, এক্ষুনি আমরা আলোচনা করলাম কোন কোষ? ফলস। তারপরে আজকে লাস্ট কোশ্চেন, একজন বর্ণান্ধ পিতা এবং স্বাভাবিক মাতার বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা নেই। চলো ক্রসটা করে আমরা ঝট করে দেখে নিই একটুখানি, এগুলো সমস্ত ক্রসের কোশ্চেন। একজন বর্ণান্ধ পিতা হলো আর একজন স্বাভাবিক মা, বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা নেই, একদম ঠিক। কেন? কারণ মাতার ভেতর থেকে তো একই ধরনের আসছে ক্রোমোজোম XC+, আর পিতার ভেতর থেকে আসছে হলো Y ক্রোমোজোম। এই দুটোর যদি মিলন ঘটায় তাহলে কি হয়ে যাচ্ছে? XC+Y হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বর্ণান্ধ পুত্র? একদমই নয়, এটা হলো স্বাভাবিক পুত্র। তাহলে এটাও হয়ে যাবে কি? এটাও হয়ে যাবে ট্রু। কারণ এখানে আমাদের কি বলেছে? বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা নেই। সত্যিই তো নেই, সত্য। তাহলে আজকের মতো তোমাদের সুপার মক 2টা কিন্তু পুরো ফাটাফাটি ভাবে ধোঁয়াধার ভাবে শেষ করার পরে তোমরা পুরো ভিডিওটা দেখবে, এবং পুরো ভিডিওটা দেখার পর আমি দাবি করে বলতে পারি যে তোমাদের আর কোনো দিন ক্রসের মধ্যে বলো বা অন্যান্য বিভিন্ন ধরনের ট্রিকি কোশ্চেনগুলোর মধ্যে বলো কোনো সমস্যা হবে না। কারণ আমি যেভাবে তোমাদের নোটসের ভেতরে বলো বা আমি তোমাদের যেভাবে পিপিটির ভেতরে বলো, যেভাবে আমি তোমাদের ক্রস বারবার করিয়ে দিয়েছি, নোটস মানে হলো এই যে শর্ট নোটস গুলো আমি দিচ্ছি, এই শর্ট নোটস গুলোর ভেতরে আমি যেভাবে তোমাদের করিয়ে দিচ্ছি, তারপরে আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। 2027-এ শুধুমাত্র মাধ্যমিকে আমাদের ডঙ্কা বাজবে, আমরা শুধু চারিদিকে দাপিয়ে বেড়াবো, চারিদিকে শুধু লাইফ সায়েন্সের জয় জয়কার থাকবে। সেই জন্য সবাই কিন্তু খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং চ্যানেলটাকে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করবে, কারণ সেটাই কিন্তু তোমাদের কাছ থেকে পাওয়া আমাদের একমাত্র ভালোবাসা। সবাই তোমরা ভিডিওটা দেখো, ভালোবাসাও দিচ্ছ, কিন্তু অনেকে ভিডিওটা দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, এবং সেটাই কিন্তু তোমাদের থেকে পাওয়া একমাত্র ভালোবাসা। এবং এই ভিডিওগুলো হলো কিন্তু পুরো একদম প্রিমিয়াম ভিডিও, যে ভিডিওগুলো পেড ব্যাচে দেওয়া হয় সেগুলো আমি ফ্রিতে তোমাদের অ্যাপে দিই, মানে ফ্রিতে আমি তোমাদের ইউটিউবে দিয়ে দিচ্ছি। সেই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, শুধু ভালো করে পড়ো, কন্টেন্ট আমি এলিট ক্লাসের দেবো, প্রো ম্যাক্স লেভেলের দেবো, ঠিক আছে? সেই জন্য তোমরা শুধু পড়তে থাকো, ঠিক আছে? তাহলে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। আজকের মতো তাহলে এতটাই থাকলো, সবাইকে টাটা।